আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে তো 2 মাস হয়ে গেল সরকারের। এই 2 মাসে এমন একটা জিনিস তারেক রহমান সরকার উল্লেখ করুন যে তারা ঠিকঠাক করেছেন। এসেই একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আজ পর্যন্ত সেই প্ল্যানের আর দ্বিতীয় কথা বেরোয়নি। আসলে কোনো প্ল্যানই ছিল না। একটা কথা উনি বিদেশ থেকে শিখে এসেছিলেন, এসে সেটা উনি সরাসরি আউড়ে দিয়েছেন। আসলে এই সময়টা মোকাবিলা করার জন্য যে প্রতিভার দরকার, সেই প্রতিভা বাংলাদেশের সরকারে এখন যারা বসে আছে তাদের কারণ নেই। আর তার আগে যে ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে এবার একটু বলি। তিনি ওই শেখ হাসিনার রেখে যাওয়া চাল কিন্তু শেষ দিন পর্যন্ত স্টক থেকে বার করে উনি বিলিয়েছেন, আপনারা সাক্ষী আছেন। এবং যেটা জানেন না সেটা আপনাদের আজকে আমি জানাই, যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা 3 লক্ষ ব্যারেল সব সময় মজুদ রাখতেন। 3 লক্ষ ব্যারেল, খবরটা আপনারা জানেন। আপনাদের পত্রিকা, আপনাদের সমাজ মাধ্যমে কেউ খবরটা জানেই না। 3 লক্ষ ব্যারেল উনি তার ঘনিষ্ঠ মহলে, ভারতীয় ঘনিষ্ঠ মহলে, উনি রাজনৈতিক মহলে এটা বলেছেন। উনি বলেছেন এটা আমি বললে পরে এখন আগুন লেগে যাবে, তাই আমি এটা বলবো না। কিন্তু আমি 3 লক্ষ ব্যারেল আমি মজুত করে এসেছিলাম। অর্থাৎ 2 4 যেটা হচ্ছে, না ইউনূস সরকার তেল আমদানি করেছে, না চাল আমদানি করেছে, শুধু কিছু 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 মালপত্র আমদানি করেছে, যেগুলো ওই সমতা বজায় রাখার জন্য। উনি কি করেছেন, উনি এগুলো না করে উনি রিজার্ভ বাড়াবার উনি একটা চেষ্টা করে গেছেন। আমি যখন যাব তখন দেখেই যাব আমার এত রিজার্ভ বেড়ে আছে। কিন্তু ভাড়ার যে ক্রমশ শূন্য হচ্ছে সেইটা কিন্তু উনি খেয়াল করেননি, বা খেয়াল করলেও বাংলাদেশকে তো নিজে হাতে তো বেচে দিয়েছেন। সমস্তটাই তো ডিপ স্টেটের তৈরি করা। উনি তো ডিপ স্টেটের বাল। নইলে যেখানে 12 তারিখ নির্বাচন, সেখানে 9 তারিখে গোলামি চুক্তিতে সই করে দিয়ে যায়। তারেক রহমান সরকার কি করছে? দেশটাকে বেচে বুচে শেষ করে দিয়ে এখন যে চলে গেল, সে তো দেশেই অবস্থান করছে। ভারতের সঙ্গে যে কথা হয়েছিল ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, নিয়েছে অ্যাকশন? নেয়নি। দেশের জনগণকে বোকা বানাচ্ছে। বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না। ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, একটা মানুষকে একদিন ভুল বোঝানো যায়, 2টো মানুষকে 2 দিন ভুল বোঝানো যায়, কিন্তু সমস্ত মানুষকে চিরদিনের জন্য বোকা বানানো যাবে না। আপনিও পারবেন না, ইউনূসও পারেননি। আসলে আপনার দেশে তেল নেই, আপনার রিজার্ভে তেল নেই, সেটা ইউনূস যে বেচে দিয়েছে না আমদানি করে, সেটা বলতে আপনার কষ্ট হচ্ছে। কারণ ইউনূসের জুতোই তো আপনি পা ছেড়ে যাওয়া জুতোই তো আপনি পা গলিয়েছেন, এবং ইউনূসের সঙ্গে আপনার একটা তলায় তলায় গাঁটছাড়া বাঁধা আছে। এবং কোন দিন না ইউনূসকে আপনি রাষ্ট্রপতিও করে দিতে পারেন, সেটাও হতে পারে। কিন্তু আমি আসছি মধ্যবিত্তের কথা। আজকে যদি পেট্রোল ডিজেল যদি আপনার দেশে এতই যদি তেলের ওপর ভাসতেন, তাহলে পাম্পগুলোর এই অবস্থা কেন? সাধারণ মানুষের এত দুর্গতি কেন? আজকে মানুষ
যারা অটো চালায় তারা অটো চালাতে পারছে না। অটোকে আপনারা 3 চাকার গাড়িগুলোকে আপনারা কি বলেন সেটা তো আমি জানি না, চালাতে পারছেন না। যারা পায়ে চালানো রিক্সা যারা চালান, তাদের পেটের ভাত জোগাড় করতে গিয়ে এমন দর হাঁকাতে হচ্ছে, সেটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। বাইকে তেল ভরতে যদি চলে যায় 8 ঘন্টা, তাহলে ডিউটিতে যাবে কখন? কলকারখানাগুলো বসে যাচ্ছে। ধীরে 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 কিন্তু অনিশ্চয়তা এবং ভয়ঙ্কর অবস্থা কিন্তু ধেয়ে আসছে, কালো মেঘ ধেয়ে আসছে, আপনি বুঝতে পারছেন না। আপনি সপরিষদ বসে ওখানে নানান রকম নিজেদের মধ্যে মন্তব্য করেন, কিন্তু প্রকাশ্যে আপনি কোনো কথা বলেন না। আসলে আপনি রাজনীতি জানেন না, কথা বলতে গেলে ভুলভাল কথা বলে ফেলবেন, ওই জন্য আপনি বুদ্ধিমানের মতো চুপ করে থাকেন, যা বলার সালাউদ্দিনকে দিয়ে বলান। আমার একটা বক্তব্য আছে দর্শক, কখনো না কাউকে কটূক্তি করবেন না। আমাদের নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন আপনারাই কিন্তু কটূক্তি করেছিলেন চাওয়ালা প্রধানমন্ত্রী। আজকে আপনাদের কপালে কিন্তু 8 পাস প্রধানমন্ত্রী জুটল। আমি শিক্ষা নিয়ে বলতাম না, কিন্তু যেহেতু আপনারা ওটা বলেছিলেন না, তাই আমি এটাকে উল্লেখ করলাম। ওই জন্য বলে, কারণ অনিষ্ট করবেন না, কারোর সম্পর্কে কটু মন্তব্য করবেন না। ওই মন্তব্য কবে যে আপনার দিকে তীর হয়ে ফিরে আসবে, তা আপনিও জানেন না, আমিও জানি না। আজকে আপনারা যে অবস্থার মধ্যে আছেন, যে দুর্ভোগের মধ্যে আছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব ডেকে আনা। যারা এই তেলের পাম্পে টাম্পে যারা এই দৌড়োদৌড়ি ছুটোছুটি করছেন, তারা অধিকাংশ কিন্তু মধ্যবিত্ত মানুষ। শেখ হাসিনা যখন ছিলেন, এই মধ্যবিত্ত মানুষ যারা একটু উচ্চ মধ্যবিত্ত, তারা ছুটি কাটাতে মালয়েশিয়া যেতেন, ব্যাংকক যেতেন, সিঙ্গাপুর যেতেন। আর যারা একটু কম পয়সা আছে, তারা অন্তত ভারত আসতেন। শেখ হাসিনার আমলে একটা সুস্থ সমাজ ছিল। সন্ধেবেলা পার্কে বেরোতেন, সিনেমা দেখতে যেতেন, শিল্প সাহিত্যের চর্চা হতো, নাটক হতো, সিনেমা হতো। কাফেতে বসে আপনারা রাত 12টা 1টা অবধি আপনারা আড্ডা মেরেছেন। কখনো কি এই দুঃসময় আসেনি? করোনা কালে যে দুঃসময় এসেছিল, উনি তা কঠিন হাতে মোকাবিলা করেছেন। এই সরকার পারবে? সেই বোঝার মতো ক্ষমতা এবং তাকে সামলে নেওয়ার ক্ষমতা এই সরকারের কারোর আছে? কারণ নেই। আপনারা ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতের সঙ্গে এমন একটা সম্পর্ক করে ফেলেছেন যে ভারত আপনাকে সাহায্য করতে গেলে বিরোধী পক্ষ এখানে যে যারা রয়েছে, তারা একেবারে হই হই রই রই করে পড়ে যাবে। ফলে আপনারা চারদিক দিয়ে ফেঁসে গেছেন। এক, নিজেদের পাপ নিজেরা বইছেন। 2 হচ্ছে আপনাদের একটা অথর্ব সরকার। আর আগের যে সরকারকে আপনারা দুহাত তুলে আপনারা স্বাগত জানিয়েছিলেন, স্যারের 1000 বছর হায়াত হোক, স্যার আপনাদের পশ্চাৎ দেশে একটি বড় বংশদণ্ড দিয়ে গেছে। আমি জানি না সামনের দিকে কি আছে। ট্রাক্টর যদি না চলে, তাহলে পরে আর সার যদি না পান, তাহলে ক্ষেতের কি অবস্থা হবে? চাল তো মজুদ নেই, সব চাল শেষ করে দিয়েছেন, সব তেল শেষ করে দিয়েছেন। এবার আপনাদের তেল নিংড়োচ্ছে কে? এই সরকার। আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, তাদের ম্যাক্সিমাম হচ্ছে ওই মধ্যবিত্ত
আর নিম্ন মধ্যবিত্ত। তারা সংস্কার চেয়েছিলেন, দ্বিতীয় স্বাধীনতা, মুক্তি চেয়েছিলেন। এমন মুক্তি আপনাদের ঘটেছে না, এই মুক্তি আর জীবনে আপনারা চাইবেন না। এখন সব সময় ভারতের দিকে চোখ দিয়ে থাকেন, ভারত কেন করলো না। এই অবস্থা আপনারা সৃষ্টি করলেন কেন? আগে সেই উত্তর দিন। ভারত করেছে? ভারত তো করেনি। এখন ভারতের ওপরে ভারত কেন করলো না? আরে আপনারা তো দেশটাকে ডিস্টেবিলাইজ করেছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল আপনারা খেয়ে নেওয়ার আপনারা হুমকি দিয়েছেন, আপনারাই তো ভারতকে খেপিয়ে দিয়েছেন। আবার বলছেন ভারত কেন দিচ্ছে না। ভারত এই সুবিধা দিক, ওই সুবিধা দিক, সেই সুবিধা দিক। ভারতকে আপনারা কি দিয়েছেন? হিংসা, গালাগাল, বিদ্বেষ, ভারতীয়দের প্রতি আপনাদের ঘৃণা। প্রত্যেকটি বাংলাদেশি যারা বৈষম্য বিরোধী, সব বাংলা বা ভারতবাসীকে ঘৃণা করে। আমরা এই কিপ্টে, হ্যাঁ আমরা কিপ্টে, আমরা আমাদের সম্পদকে আমরা ধরে রেখে দিই। আজকে সম্পদকে ধরে রেখে দিয়েছি বলে ভারতবর্ষ ওই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছে গেছে। আপনারা সম্পদকে ধরে রাখতে জানেননি, তাই আজকে আপনাদের এই অবস্থার মধ্যে চলে এসেছেন। শেখ হাসিনা যতটুকু সম্পদ করে গেছিলেন, যতটুকু উন্নয়ন করে গেছিলেন, সে সমস্ত উন্নয়ন ধ্বংস হয়ে গেছে। এবার আপনারা শুকনো পেটে ঘোরার ব্যবস্থা আপনাদের হয়ে গেছে। আমাকে এক ভদ্রলোক তার করুণ দুঃখের কথা লিখে পাঠিয়েছেন। আমার তো কিছু করার নেই যে আমি আপনাকে সেটা জানাই, করতে পারি। এই যে উনি লিখেছেন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, উনি লিখেছেন সেটা হচ্ছে, আসসালাম আলাইকুম ভাইয়া, কঠিন একটা পরিস্থিতির মোকাবিলা করছি ভাইয়া। গত রাত থেকে এখনো পর্যন্ত পরিবারের জন্য কোনো চাল বাজার ব্যবস্থা করতে পারিনি। খুব বিপদে আছি। আমার সন্তানদের শরীর কাঁপছে এবং ঘামছে ক্ষুধার জ্বালায়। প্লিজ ভাইয়া একটা ব্যবস্থা করেন। আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি। আমার বিকাশ নম্বর 01718860145, 01718860145। এই তলায় উনি ফোন নাম্বার লিখে দিয়েছেন এইখানে। কিন্তু আমি যে এখান থেকে পাঠাবো, তাকে সাহায্য করব, আমি তাকে লিখলাম, দেয়ার ইজ নো ওয়ে টু ট্রান্সফার এনি এ টাইপ অফ অ্যামাউন্ট ফ্রম ইন্ডিয়া থ্রু বিকাশ, বিকজ ইট ইজ নট রেজিস্টার্ড ইন আওয়ার কান্ট্রি। আই ক্যান অনলি প্রে ফর ইউ, সরি মাই ডিয়ার। এছাড়া আমার কোনো উত্তর দেওয়ার ছিল না। তাতে উনি আমায় লিখেছেন, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, অগ্রণী ব্যাংকের, খান জাহান আলী রোড ব্রাঞ্চ, খুলনা জোন, সুইফট কোড এত, রুটিন নাম্বার এত। দাদা ওপরের ব্যাংক অ্যাকাউন্টে একটু দেন। দুটো মেধাবী সন্তানদের পড়াশোনার পাশাপাশি বৃদ্ধ বাবা মা এবং পরিবার নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিনগুলো অতিবাহিত করছি। প্লিজ এই অসহায় ভাইটির জন্য ব্যবস্থা করুন। আপনারা নিজেরাই দেখুন, এই হচ্ছে আপনাদের দেশের হাল আপনারা করেছেন। আমি আর কি বলবো বলুন। তাদেরকে বিদেশিদের কাছে হাত পাততে হচ্ছে। দেখছি এই ব্যাংক অ্যাকাউন্টে কিছু করা যায় কিনা। আমি জানি না কিভাবে টাকা পাঠাতে হয়, আমি জানি না। যদি হয় তাহলে আমার পক্ষে সম্ভব হলে আমি নিশ্চয়ই করব। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই অবস্থার মধ্যে কারা নিয়ে এলেন? আপনারা দ্বিতীয় বিপ্লব করতে গিয়ে, আপনারা মুক্তির স্বাদ নিতে গিয়ে আপনারা দম বন্ধ হওয়া কুয়োর মধ্যে পড়ে গেছেন। আর এই সরকার একটা ব্যর্থ সরকার। তারেক রহমান একজন মূর্খ প্রধানমন্ত্রী। তিনি এই অবস্থা সামাল দেওয়ার ক্ষমতা রাখেন না। এই অবস্থা যিনি সামাল দিতে পারতেন তার নাম হচ্ছে শেখ হাসিনা। আর তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই অবস্থা সামাল দিতে পারতেন। সবাই ভালো। অনেকদিন ধরেই
জেনারেল ওয়াকার খানের তেমন কোনো সাড়া শব্দ পাচ্ছি না। পত্রিকায় দেখলাম আমেরিকায় গেছেন, সেখান থেকে ফিরেছেনও, কিন্তু কোথায় আছেন, কি করছেন, এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। সে বিষয়ে কিছুটা খোঁজ নিয়েছি। এছাড়াও গতকাল যে নৌবাহিনীর প্রধান নাজমুল হাসানের সম্পর্কে বলেছিলাম, তার সম্পর্কে আরো কিছু রোমহর্ষক তথ্য পেয়েছি। আজ সেগুলো নিয়ে কথা বলব। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এখন কোথায়, খোঁজ নিয়ে জানতে পারলাম এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং মালয়েশিয়ায় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি একটি সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। তিনি প্রদর্শনীতে সেখানে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট, তারা তাদের সমরাস্ত্রের মডেল এবং সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার খান গিয়েছেন এবং তিনি পাকিস্তানি একজন এজেন্টের সমরাস্ত্রের ব্যাপক প্রশংসা করেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি সেই পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলো আসলে মেড ইন চায়না। চায়নার অস্ত্র অনেকে সরাসরি কেনে, আবার অনেক দেশে চায়নার প্রতি কেনার ব্যাপারে কিছু সমস্যা আছে, তখন তারা তৃতীয় কোনো এজেন্টের মাধ্যমে অস্ত্র বিক্রি করে এবং চায়নার অস্ত্রের অন্যতম এজেন্টরা কিন্তু পাকিস্তানের সক্রিয়। সুতরাং বাংলাদেশ সরাসরি চীনের কাছ থেকে না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছে এবং এই ব্যাপারে আমি আগেও কথা বলেছি। বাংলাদেশে একটি ডাইং ফ্যাক্টরি, আবার সেখান থেকে বাংলাদেশের কমিশনের পার্টটা দেখছে। তো এটা ইন্টারেস্টিং হলো এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া সফররত। এখন বাংলাদেশ যখন ক্রমশ চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি কিন্তু আমেরিকার, বিশেষ করে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন ক্রিস্টেনসেন, তার জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। কিন্তু আগেও বলেছি তিনি এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে চায়নার প্রভাব কমানোর মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন। কিন্তু এখন যেদিকে হাওয়া প্রবাহিত হচ্ছে তাতে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্রেন ক্রিস্টেনসেন তার যে মূল মিশন সেটি সম্ভবত ফেল করছেন বা সেই লক্ষণ দেখা দিচ্ছে। ব্রেন ক্রিস্টেনসেনও কিন্তু বসে নেই। রাজনীতির এটাই একটা চার্ম, কিন্তু এটাই ঝুঁকি যে রাজনীতিতে আজকে যে আপনার বন্ধু, কালকে সে আপনার বন্ধু থাকবেই এমন কোনো কথা নেই। আমেরিকা বাংলাদেশে তাদের যে স্টেক হোল্ডার আছে, তাদের যাদের যাদের সাথে সম্পর্ক ছিল সেগুলো নিয়ে তারা নতুন করে ভাবছে। এটি আমাকে নিশ্চিত করলেন। আমি বলেছিলাম যে আমেরিকায় আমার একটি সোর্স রয়েছে এবং তার সাথে এই ব্রেন ক্রিস্টেনসেন দু তিনটে স্টেশনে কাজও করেছেন। যাই হোক, আহ, যারা জানতে চাইছিলেন তাদের জন্য এটাই হলো জেনারেল ওয়াকার খানের আপডেট। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে জেনারেল ওয়াকার খান কি তার টেনিউর শেষ করতে পারবেন কিনা। তা আমাকে বলা হয়েছে যে জেনারেল ওয়াকার খান ডিপ স্টেটের লোক, আমেরিকার পক্ষ থেকে একটা রেজিম চেঞ্জে অংশগ্রহণ করেছে, তো তারেক রহমানের সরকারের সেই ক্ষমতা নেই তাকে স্পর্শ করার। যাই হোক, আমি গতকাল যেটা বলছিলাম নৌবাহিনীর প্রধান এই নাজমুল, অ্যাডমিরাল নাজমুলকে নিয়ে। নাজমুল একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি বিএমএ 13 লং কোর্সের সমসাময়িক ব্যাচ। ওয়াকার এবং নাজমুল এরা একই ব্যাচের, একজন নেভির, একজন আর্মি। এই নাজমুলের আরো কিছু বন্ধু রয়েছে, তার মধ্যে একজনের নামের প্রথম অক্ষর ডাব্লিউ, আরেকজনের নামের প্রথম অক্ষর কে। ডাব্লিউ আর্মিতে ছিল, রিটায়ার করেছে, কে এয়ারফোর্সের। কে আবার ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছোট ভাই। এই নাজমুল, কে আর ডাব্লিউ এরা তিনজনই ক্লাসমেট। এর মধ্যে কে আর ডাব্লিউ আবার একই রুমে থাকতো ক্যাডেট। আমাকে একটি সূত্র জানালো যে এই নাজমুলদের এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা পাশ করেছে এরা খুব সংঘবদ্ধভাবে থাকে এবং এরা একে অপরকে হেল্প করে, এবং যারা রিটায়ার করেছে তারা আবার আর্মিতে বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যায় এবং এরাই পরস্পরকে হেল্প করে। এর মধ্যে ডাব্লিউ একটি ঘটনা ঘটিয়েছিল। এটি ইকবাল করিম ভুইয়া যখন সেনাপ্রধান ছিলেন। ডাব্লিউ আর্মিতে সাপ্লাই করবার জন্য চায়না থেকে একটা ড্রেজিং মেশিন এনেছিলেন, কিন্তু সেই ড্রেজিং মেশিনটা আর্মি অ্যাকসেপ্ট করেনি, তারা রিজেক্ট করেছিল, স্পেসিফিকেশন মেলেনি বা অন্য যে কোনো কারণেই হোক।
এবং ইকবাল করিম ভূঁইয়া সেটি ফেরত পাঠিয়েছিলেন এবং ডাব্লিউকে সাপ্লায়ার হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। আর্মির এসব ইম্পোর্টেড জিনিসপত্র যেহেতু ট্যাক্স ফ্রি হিসেবে আসে, সুতরাং এটা যখন রিজেক্ট হয় তখন এটার নিয়ম হলো যে সোর্স কান্ট্রিতে এটা ফেরত পাঠানো হয়। সেক্ষেত্রে ডাব্লিউর উচিত ছিল এটি চায়নায় ফেরত পাঠানো, কিন্তু সেটি না করে ডাব্লিউ সেই ড্রেজিং মেশিনটা বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি করেছেন এবং সেই ড্রেজিং মেশিন এখন সিলেটে ফাংশনিং। এবং এই বিক্রি করে ডাব্লিউ 20 কোটি টাকার কমিশন নিয়েছেন এবং এর যে মূল প্রাইস সেটি চায়নার কোম্পানিকে দিয়ে দিয়েছেন। সেই ডাব্লিউ এখন প্রচন্ড প্রতাপের সাথে আর্মিতে ব্যবসা করে যাচ্ছে। ওই কে ডাব্লিউ এরা সবই বিভিন্ন রকমের ব্যবসা করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছিলেন মেজর জেনারেল হুমায়ুন, যিনি 13 বিএমএ লং কোর্সের সিনিয়র আন্ডার অফিসার এবং তিনি মেজর জেনারেলের পরে আর লেফটেন্যান্ট জেনারেল হতে পারেননি। এটা নিয়ে ওই নাজমুলদের ওই কলেজের যারা অফিসার ছিলেন তারা ভীষণ ক্ষুব্ধ ছিলেন। আবার এই ডাব্লুকে হেল্প করেছে তারই কলেজের এক বড় ভাই, যিনি একসময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। এই নাজমুল সম্পর্কে আমি আরো কেন কথা বলতে চাই এবং কেন গতকাল যেহেতু আমি নাজমুলকে নিয়ে কথা বলেছি এবং তারপরে আমি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এবং আমাকে আরো কিছু এভিডেন্স পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই নাজমুল, এই যে 2024 সালের জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের অন্যতম কি প্লেয়ার্স। আমরা তো সব দোষ জেনারেল ওয়াকার খানের ঘাড়ে দিচ্ছি। ওয়াকার খান দায়িত্ব নিয়েছে, তার 2 মাসও লাগেনি, তার মধ্যেই এই রেজিম চেঞ্জের এই জঙ্গি অভ্যুত্থান এগুলো হয়েছে, কিন্তু এর সাথে অনেক দিন ধরে জড়িত এই অ্যাডমিরাল নাজমুল। এই নাজমুল 4 অগস্ট শেষবারের মতো ওয়াকারকে গিয়ে আশ্বস্ত করেছে যে তারা এটা করবে, নেভি তার সাথে আছে। আপনারা যারা জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে এই মানুষটা পার্সোনাল লাইফে বেশ ইনডিসাইসিভ। সেনা প্রধান হবার মতো যোগ্যতা তার নাই, এটা আমি আগে অনেকবার বলেছি। একটা মধ্যমানের সেনা অফিসার, যে কোনো কারণেই হোক সেনা প্রধান হয়েছেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ইনডিসিশনে তিনি ভোগেন। তো এরকম আগস্টের 5 তারিখের আগেও তিনি বেশ ইনডিসিশনে ভুগছিলেন এবং নাজমুল তার পিঠ চাপড়ে দিয়ে বলেছেন যে আমরা আছি বন্ধু, তারা একই ব্যাচের। এবং নাজমুল, আমি গতকালও বলেছি যে নাজমুল এই জুলাই আগস্টের আগে থেকেই সিরিজ অফ মিটিং করেছে এবং প্রত্যেকটা মিটিং তিনি করতেন চিটাগাঙে এবং এই মিটিংগুলো তিনি করতেন বিদেশি ব্যবসায়ীরা তার কাছে, ডিপ স্টেটের এজেন্টরা আসতো ব্যবসায়ী পরিচয়, এবং চিটাগাং খুব সেফ জোন নেভির জন্য, বিশেষ করে বোট ক্লাব এবং রেডিসন হোটেল। তো নাজমুল খুব ক্রিমিনাল এবং গতকাল যে নাজমুলের দুর্নীতির কথা বলেছি সেই দুর্নীতির কেসটা কিন্তু ইনিশিয়েট করেছিল ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট। কেন ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এই কেসটা ইনিশিয়েট করেছিল? সম্ভবত তাদের মধ্যে কমিশনের লেনদেন নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো এই নাজমুলকে আমরা যেন মানে কোনো স্পেস না দিই। আমাদের মনে রাখতে হবে যেহেতু এখন রেজিম চেঞ্জের কি প্লেয়ারদের আইডেন্টিফিকেশন চলছে, তো এই সুবিধার্থে নাজমুলের কথাটাও বললাম যে নাজমুল অনেক দিন ধরেই সে একটা গ্রুপ মেনটেন করছে এবং তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছে এবং তার বন্ধু তার পরিচিতদের ব্যবসা দিয়ে ব্যাপকভাবে লাভবান করছে এবং তিনি নিজেও এর থেকে তার কমিশনটা পাচ্ছে। এবং দুর্ভাগ্যজনক হলো যে এই নাজমুল আওয়ামী লীগ আমলেই নৌবাহিনীর প্রধান হয়েছেন এবং আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং এই নাজমুল যে কলেজটার থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন সেই কলেজের পুরো গ্রুপটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানে মোরাললেস কাজ করেছে। তো আর্মিতে যারা দেখভাল করতেন তারা কি এগুলো আইডেন্টিফাই করতে পারেনি? আমাকে জানানো হয়েছে যে এই নাজমুল গংদের ব্যাপারে আগের সরকারকে, শেখ হাসিনা সরকারের যথাযথ ব্যক্তিদের মানে সময় মতো ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তারেক সিদ্দিকীরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে নেয়নি এবং যার ফলে আজকে মাসুল দিতে হচ্ছে। কেবলমাত্র আগের সরকার বা আওয়ামী লীগকে নয়, সারা দেশ আজকে মাসুল দিচ্ছে।
স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এরকম একজন বিতর্কিত দুর্নীতিবাজ নৌবাহিনী প্রধান কি তার দায়িত্ব পালন করেই যাবে, নাকি সেও ওয়াকারের মতো ধরাছোঁয়ার বাইরে থাকবে? একটি সূত্র জানিয়েছে যে বর্তমান বিএনপি সরকার ওয়াকার খানকে হয়তো তার মেয়াদ সম্পূর্ণ করতে সুযোগ দেবে, কিন্তু নাজমুলের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে যে কোনো সময় নাজমুলকে নৌবাহিনীর প্রধান থেকে সরিয়ে হয়তো কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো যেতে পারে। এবং এদিকে আওয়ামী লীগ আমলের উপকারভোগী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান, আপনারা হয়তো তার নামটা মনে রেখেছেন, সেই মতিউর রহমানের ব্যাপারে সিকিউরিটি ক্লিয়ারেন্স চলছে। শোনা যাচ্ছে যে তারেক রহমানের সরকার তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব অর্পণ করবেন। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আমলে ফল খেয়েছে, এখন আবার বিএনপির আমলেও ফল খাচ্ছে, এরা আসলেই ভীষণ কপাল। আমি নর্থ ইস্টের যে যে আট আট পর্বের যে প্রতিবেদন, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু বিষয় হলো যে এর মধ্যে হয়তো কিছু কোনো জায়গায় আমরা যুক্তি খুঁজে পাই, কোনো জায়গায় যুক্তি খুঁজে পাই না। আবার একটা জিনিস আমি সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের, যে ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত হয়ে, ধরুন আপনার অতীতে কারো সাথে একটু সমস্যা ছিল, এখন আপনি চাইলে বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে তাকে 5ই আগস্টের ষড়যন্ত্রের অংশ করতে পারেন। এই ধরনের কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের করা ঠিক হবে না। এই জায়গায় একটু উদারতার পরিচয় দিতে হবে। অর্থাৎ এটা এমন এক ধরনের আপনার বিধ্বংসী পরিবর্তন ছিল, এটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে মূলধারার জন্য ক্ষতি নয়, এই ক্ষতিটা এমনকি বাংলাদেশের আপনার যেই আত্মঘাতী সন্ত্রাসীরা, যেই জামাত, বিএনপি, হেফাজত, আপনার যারা এই 24-এর জঙ্গি কোয়ালিশন, সবার জন্য কিন্তু ক্ষতি। আজকে বাংলাদেশের দিকে তাকালে আপনি দেখবেন, ধরুন এই যে হামে 300 শিশু মারা গেল বা 350 শিশু মারা গেল, সম্পূর্ণরূপে ইউনূসের গাফিলতির কারণে। এই শিশুগুলোর মধ্যে এদের পিতামাতা বিএনপির সমর্থক আছে না, জঙ্গিদের সমর্থক আছে না? আছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন হামে হয়তো কিছু হতো, কিন্তু একটা শিশু কিন্তু অন্তত এই জায়গায় মারা যেত না। কারণ হাম সম্পূর্ণরূপে আপনার পরাজিত করা যায় এমন একটা অসুখ বর্তমান যুগে, টিকার মাধ্যমে, যথাযথ ব্যবস্থার মাধ্যমে একটা শিশুও কিন্তু মারা যেত না। এই যে 300 শিশু মরে গেল, আরো যে কত দেখবেন এখানে বিএনপি, জামাত, যারা যারা 24-এর কোয়ালিশন করেছে, এই 300 শিশুর মধ্যে 100-200 বাবা মা ওদের সমর্থক আছে না? আছে। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পুরো দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। সেই জায়গায় এই দেশটাকে আবার তুলে আনার জন্য একমাত্র আপনার শক্তি হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের কোনোভাবেই উচিত হবে না কোনো কিছু সম্পূর্ণরূপে শুধু আপনার কনস্পিরেসি থিওরি বেসড আপনার হ্যাঁ, আমরা এটা তো অস্বীকার করা যাবে না, নর্থ ইস্ট যা লিখেছে তার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারাও তো একটা লজিক দাঁড় করিয়েছে। সেই লজিকের মধ্যে কোনো যে ফাঁক থাকবে না, এইটা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি? পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এই জিনিসগুলো আপনার উঠে আসবে এবং সেখানে নর্থ ইস্টের এই স্টোরিগুলোও আপনার অনেক কাজে লাগবে। তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে সতর্কতার সাথে সবকিছু দেখা, এবং আওয়ামী লীগের অন্তত এটুকুন যদি করা না হয় যে হ্যাঁ, আমার এখন একটু সুযোগ এসেছে একজনের বিরুদ্ধে বলে ফেলার, সেটা এখন বলে ফেলি, এইভাবে কাজ না করে একটা থিওরি এখানে, অর্থাৎ একটা নীতিমালা অ্যাপ্লাই করা যেতে পারে। সেই নীতিমালাটা হলো আপনার সত্যিকারের যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সত্যিকারের মৌলবাদী এবং আপনার আদর্শিকভাবে এদেরকেও যদি আপনার 5ই আগস্টের জঙ্গি উত্থানে জড়িত নাও থাকে, এমনকি এরা যদি শেখ হাসিনার পক্ষেও থাকে, এরা কিন্তু আখেরে কিন্তু আপনার এই জঙ্গি উত্থানের জন্য দায়ী। আবার দেখা গেছে অনেকে এই জঙ্গিদের সাথী হয়েছে, ওদেরকে উৎসাহ দিয়েছে, ওদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছে, কান্নাকাটিও করেছে, কিন্তু এরা হয়তো করেছে আপনার
সাময়িকভাবে দেশের পরিস্থিতি দেখে জঙ্গিরা যে অভিনয় শুরু করেছিল রাস্তায়, ওই যে কতগুলো জঙ্গিনী, বাঁধন জাতীয় জঙ্গিনীকে দিয়ে, কিংবা ইদানিং একটা জঙ্গিনী বের হয়েছে মাহা মির্জানা কি যেন, আপনার কান্নাকাটি করছে, এই সুন্দরী সুন্দরী জঙ্গিনীগুলার আপনার আর্তনাদ দেখে অনেক নিরীহ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে, হতে পারে, তারা এখানে মানে আপনার বশীভূত হয়েছে বলতে পারেন, সিডিউসড হয়েছে বলতে পারেন, প্রভাবিত হয়েছে বলতে পারেন। তাদেরকেও আলাদা করে দেখতে হবে। মূলত পুরো সংগ্রামটা ছিল আদর্শিক, অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল, যারা পাকিস্তান রক্ষা করতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ইতিহাসের পরতে পরতে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল পারেনি, শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নতি দেখে যারা ঈর্ষান্বিত, সব কিন্তু ওই পরাজিত পাকিস্তানি শক্তি। সেই শক্তিতে যারা বিশ্বাস করে, সেই শক্তির যারা সমর্থক, সেই শক্তির পক্ষে যারা যুদ্ধ করতে গেছে, ওরাই আসলে 24-এর মূল লাল বদর লাল জঙ্গি।